স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। বার্তাকক্ষের সবশেষ নিয়ে আমি আছি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন। দশ মাসের মধ্যে ২৪ ঘন্টায় সবচেয়ে কম ২৯১ জনের করোনা শনাক্ত। বয়স্কদের টিকা কেন্দ্রে নিবন্ধন চালুর চিন্তা। তিন মাসে ২৩,৫০০ শিশু যৌন নিপীড়নের শিকার। সিআইডিকে মার্কিন সংস্থার তথ্য, চলছে ১০০ ঘটনার তদন্ত। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে সরিয়ে দিতে গেলে বাধে সংঘর্ষ। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতা প্রেস ক্লাবে অবস্থান নেন। প্রায় আধ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়, শুরু হয় যান চলাচল। রাজধানীর একটি ব্যস্ত সড়ক বন্ধ করে সমাবেশ ডাকায় বাদ সাধে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়া থেকে সংঘর্ষে জড়ায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে ইট পাটকেল ছড়ে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ সদস্য সহ কমপক্ষে ৫০ জন আহত হয়। প্রেস ক্লাবের ভেতরে অবস্থান নেন বিএনপির বেশ কয়েকজন নেতা। আধ ঘন্টার মধ্যে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। বিএনপির দাবি, পুলিশ ইচ্ছাকৃতভাবেই শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। গণতান্ত্রিক অধিকারে আঘাত করা হয়েছে বলে অভিযোগ নেতাদের। পুলিশ এসে এই শান্তিপূর্ণ সমাবেশের উপরে হামলা করেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা বিশ্বাস নিয়ে এই সমাবেশগুলো করি যে আমাদের ন্যূনতম যে আমাদের কথা বলার অধিকার, সেই কথা বলার অধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। তবে পুলিশ বলছে, অপ্রীতিকর পরিস্থিতির শঙ্কা থেকেই বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। একটা ভিআইপি রুটে রাস্তা পুরোপুরি অবরোধ করে কোনোভাবে সমাবেশ করার সুযোগ নেই। যেহেতু অসংখ্য মানুষ এখান থেকে চলাচল করে, আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে আপনারা একটা রুট হলেও যান চলাচলের সুযোগ রাখেন। যখনই আমরা অনুরোধ করার চেষ্টা করেছি, তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুলিশের উপরে হামলা করার চেষ্টা করেছে। তখন আমরা তাদের হামলাটা প্রতিহত করার চেষ্টা করেছি। এর আগে জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যের মাঝেই পুলিশ এসে সমাবেশকারীদের সড়ক থেকে তুলে দেয়। তখনই বাধে সংঘর্ষ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে ডাকা সমাবেশে বিএনপির দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিকেলে নগরীর কাজীর দেউরি নাসিমন ভবনের সামনে এই ঘটনা ঘটে। এ সময় এক কর্মী আহত হন। বিএনপি নেতাদের দাবি, মোবাইল চোর ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। এর আগে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তকে ন্যাক্কারজনক অভিহিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের ভুয়া মুক্তিযোদ্ধারাই জিয়ার খেতাব নিয়ে কাড়াকাড়ি করছে। এর ফল আওয়ামী লীগকে ভোগ করতে হবে। এ সময় সব নেতাকর্মীদের এক হয়ে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান তিনি। সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের রাষ্ট্রীয় বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, যদিও তিনি স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বেতার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী দাবি করেন, জিয়াউর রহমান পাকিস্তানের পক্ষে কাজ করেছেন, স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন করেছেন, তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে দেশ ত্যাগে সহযোগিতা করেছেন। তিনি আরও বলেন, স্বাধীনতার পর পাকিস্তানের সেনা কর্মকর্তারা জিয়াউর রহমানকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছিলেন। আমাদের মাঝে আজকে আমরা আরও পেয়েছি বিশেষ অতিথি বাংলাদেশ বেতারের। জিয়া রহমানের সনদ বাতিলের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে জিয়া রহমান মুক্তিযোদ্ধার শ্রদ্ধাপরায়ণে যে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছেন সেটি প্রমাণিত মোটামুটি, এবং তার কাছে পাকিস্তানের সেনাবাহিনীর তৎকালীন অফিসার চিঠি লিখেছিল তার ভূমিকার প্রশংসা করে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, গণতন্ত্রের পথে বাধা তৈরি করছে বিএনপি।
সকালে তার বাসভবন থেকে অনলাইন ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। তিনি বলেন, বিএনপি একদিকে নির্বাচন বিমুখ দল, অন্যদিকে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত, যে কারণে বারবার বাধাগ্রস্ত হচ্ছে গণতন্ত্র। এ সময় চতুর্থ ধাপের ৫৫ পৌরসভা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আগের মতো এবারও সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। ভোটাধিকার প্রয়োগে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। বিএনপি নেতারা সরকারকে বিচার চাওয়ার অধিকার হরণ করেছিল, তা নতুন প্রজন্ম এসে স্বাধীনতার কর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা মানে দলকে জনপ্রত্যাশা থেকে বিচ্ছিন্ন করে দেয়া। জনগণ প্রত্যাশা করে বিএনপি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নির্বাচনী রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। কাল অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো সহ এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ প্রশাসনকে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে ৫৫ পৌরসভায়। এর মধ্যে ২৫টি পৌরসভায় ব্যালটে এবং ৩০টিতে ভোট হবে ইভিএমে। ভোট গ্রহণের জন্য এরই মধ্যে আনুষঙ্গিক সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে থাকছে বাড়তি নিরাপত্তা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কেমন আছে, আমাদের যে ইভিএম যেগুলো অনুষ্ঠিত হবে, আমাদের প্রতিটি মেশিন পৌঁছেছে কিনা, আমাদের যারা টেকনিক্যাল পার্সোনাল আছে তারা ঠিকমতো পৌঁছেছেন কিনা, অর্থাৎ আমাদের আগামী দিনের যে প্রস্তুতি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। মাননীয় কমিশন আলোচনা করেছেন এবং এই আলোচনায় আমরা দেখেছি যে আমাদের প্রস্তুতি ভালো আছে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ প্রশাসনে। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ভোট কেন্দ্রিক বা ইলেকশনের পূর্বে, ইলেকশনকে সময় এবং ইলেকশনের পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ আমাদের যে প্রচেষ্টা সেটা অব্যাহত থাকবে। করোনা মহামারীর মধ্যে এবার ৫ ধাপে পৌর নির্বাচন করছে কমিশন। প্রথম ধাপে ২৪ পৌরসভায় ইভিএমে ভোট হয় ২৮ ডিসেম্বর। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ৬০টি পৌরসভায় ভোট হয়। তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোট হয় ৩০ জানুয়ারি এবং পঞ্চম ধাপের ৩১ পৌরসভায় ভোট গ্রহণ হবে ২৮ ফেব্রুয়ারি। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে গত ২৪ ঘন্টায় ২৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা গত বছরের ১৬ এপ্রিলের পর সর্বনিম্ন। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৭ ও নারী ৬ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৮,২৬৬ জনের। একদিনে শনাক্ত রোগী প্রায় তলানিতে নেমে এলেও আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা বেড়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১০টি ল্যাবে ২৪ ঘন্টায় ১২,৮৭১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২.৬১%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৪০,২৬৬ জনে। সুস্থ হয়েছেন আরও ৩৭৪ জন। এ নিয়ে মোট সুস্থ ৪,৮৬,৭৬৭ জন। স্পট রেজিস্ট্রেশন বন্ধ হলেও বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থায় চালু করা যায় কিনা চিন্তা করছে স্বাস্থ্য বিভাগ। সকালে টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কথা জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। তিনি বলেন, অনেক উন্নত দেশ টিকা কর্মসূচি নিয়ে হিমশিম খেলেও বাংলাদেশে সুশৃঙ্খলভাবে চলছে। এদিকে রেজিস্ট্রেশন করেও SMS না পাওয়ায় টিকা না পেয়ে ফিরতে হয়েছে অনেককে। এদিকে সারা দেশে এ পর্যন্ত করোনার টিকা নিয়েছেন ৭,৩৬,৬৮০ জন। দেশব্যাপী টিকাদান কার্যক্রমের ষষ্ঠ দিন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা কেন্দ্রে ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি। সেখানে শনিবার টিকা নিয়েছেন ১,৩৩০ জন। তবে রেজিস্ট্রেশন করেও SMS জটিলতায় টিকা নিতে পারেননি অনেকে। ভোগান্তি এড়াতে আলাদা রেজিস্ট্রেশন পয়েন্ট করার দাবি বয়োজ্যেষ্ঠ নাগরিকদের। ফর্ম ফিল আপ করে নিয়ে এসেছি, কিন্তু আমরা পাইনি, মেসেজ পাইনি। মেসেজ না পেলে ওরা দিতে চায় না, বলে মেসেজ পাইলে ওরা ডেট দিয়ে দিবে, সেই ডেট মতো আমাকে আসতে হবে। স্পট নিবন্ধন বন্ধ হলেও বয়োজ্যেষ্ঠদের জন্য বিশেষ ব্যবস্থা চালুর কথা পরিকল্পনায় আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। সকালে টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, আগে থেকে বিভিন্ন টিকা কর্মসূচির অভিজ্ঞতা থাকায় অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অগ্রগতি ভালো। আমাদের প্রায় 14 লক্ষ মানুষ
আপনার রেজিস্ট্রেশনের আওতায় চলে আসছে। যারা পুশ করছে দেখেন তারা কতটা এক্সপার্ট। পৃথিবীর অনেক দেশে কিন্তু এই এক্সপার্টাইজ তাদের ডেভেলপ করেনি, বাংলাদেশের আমাদের মানুষের করেছে। ৩৫ লাখ ডোজ দেয়া শেষ হলে শহর ও গ্রামের মানুষের মধ্যে টিকা নেয়ার অনুপাত পর্যবেক্ষণ করা হবে। গ্রামে টিকা নেয়ার হার কম হলে বিশেষ কার্যক্রম গ্রহণের কথাও জানান স্বাস্থ্য সচিব। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ মাসে ২৩,৫০০ শিশুকে যৌন নিপীড়নের তথ্য প্রমাণ সিআইডিকে দিয়েছে মার্কিন সংস্থা এনসিএমইসি। এর মধ্যে ১০০ ঘটনার তদন্ত চলছে। গ্রেপ্তার হয়েছে ২ ঘটনার অভিযুক্তরা। গোয়েন্দারা বলছেন, শিশু যৌন নিপীড়ন এর ভিডিও ধারণ, ছড়ানো বা সংরক্ষণ করলেই বিশেষ প্রযুক্তিতে চলে যাবে সংস্থাটির কাছে, আর সেই তথ্য প্রমাণ তারা পাঠাবে সিআইডির কাছে। রাজধানীর তুরাগে ২০২০ সালের আগস্টে যৌন নির্যাতনের শিকার হয় ১১ বছরের এক কন্যা শিশু। বেড়াতে এলে ঘুমন্ত অবস্থায় তাকে নিপীড়ন করে ফুফা, আর সে দৃশ্য মোবাইলে ধারণ করেন ফুফু। সেই ভিডিও গুগলের মাধ্যমে যায় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন এনসিএমইসির কাছে। তারা সেটি পাঠায় সিআইডির কাছে। পরে ২৯ ডিসেম্বর গ্রেপ্তার হয় সেই দম্পতি। বরিশালে ২০১৯ সালে এক ছেলে শিশুকে যৌন নিপীড়ন করে সে ভিডিও নিজের ফোনে রাখে এক তরুণ। একইভাবে প্রায় ১.৫ বছর পর গ্রেপ্তার হয় অভিযুক্ত। সিআইডি জানাচ্ছে, শিশু নিপীড়ন বা পর্নোগ্রাফি বন্ধে কাজ করে এনসিএমইসি। বিশেষ প্রযুক্তির মাধ্যমে তারা নজর রাখে ফেসবুক, গুগল, ইমো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশে হওয়া অপরাধের তথ্য পেতে তাদের সঙ্গে সিআইডির চুক্তি হয়েছে গত নভেম্বরে। চাইল্ডদের দিয়ে যারা অ্যাবিউজ করে অথবা এই ধরনের ব্যবসা করবে অথবা নিকটাত্মীয় যারা নিগৃহীত হবে এবং তাদের কাছে মেসেজ হলো যে এটা কিন্তু আপনার এনসিএমএসির কাছে ধরা পড়বে এবং ধরা পড়ার পরে আমাদের কাছে তথ্য আসলে আমরা আপনাকে ধরতে পারব। গত ৩ মাসে ২৩,৫০০ নিপীড়নের তথ্য সিআইডিকে দিয়েছে সংস্থাটি, যেগুলোর ১০০টির মতো ঘটনার তদন্ত চলছে। যেগুলা আমরা মনে করতেছি যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অথবা এগুলোর সাথে অভিযান করা দরকার, অপারেশন করে এই ক্রিমিনালটাকে ধরা দরকার, এই টাইপের আমরা আবার কিছু স্ক্রুটিনাইজ করি। সিআইডি ২৩,৫০০ কন্টেন্টের মাত্র ২টির সুরাহা করতে পেরেছে উল্লেখ করে অপরাধ বিশ্লেষকেরা বলছেন, এসব ঘটনা তদন্তে প্রযুক্তি সক্ষমতা থাকা, পর্যাপ্ত লোকবল দিয়ে আলাদা ইউনিট গঠন করতে হবে। নারী শিশুদেরকে এই যে সহিংসতা, তারপর পর্নোগ্রাফি, এটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য যে সক্ষমতা এবং যে অবকাঠামো, লজিস্টিক, যে স্টাফ দরকার সেটা আমাদের নাই এবং সরকারের তরফে সেইটাকে প্রায়োরিটাইজ করা উচিত। অনেক পরিবার জেনেও যৌন নিপীড়নের ঘটনা আড়াল করেন, তাই এমন ঘটনা বন্ধে তাদের আরও সতর্ক থাকতে বলছেন বিশ্লেষকেরা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শাহবাগে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানী সহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর টিএনটি এক্সচেঞ্জের পূর্ব পাশে টেম্পো স্ট্যান্ডের দৃশ্য এটি। ৭ ফেব্রুয়ারি বেলা ৩টার দিকে শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির থেকে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই। পরে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাজহারুল ইসলাম, জহিরুল তালুকদার, আবু বকর সিদ্দিক, সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, লালন ও সেলিম মিয়া। দিনে দুপুরবেলা এই ধরনের ঘটনা ঘটবে, কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে পার পাবে না যখন এগুলি বড় ধরনের ঘটনা ঘটে। তা আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং ইনশাআল্লাহ আমরা মামলাটা ডিটেক্ট করে অচিরেই এটা বিচারের আওতায় আসবে। ছিনতাইয়ে ব্যবহৃত 2টি চাপাতি, চাকু, অ্যান্টিকাটার, হাতুড়ি ও ছিনতাইয়ের 2,50,000 টাকা উদ্ধার করে পুলিশ। কে খবর দিয়েছে, কে কিভাবে তাদের কাছে এই যারা অপারেশনে ছিল, মানে ছিনতাইয়ের অপারেশনে, এই বিষয়গুলি মোটামুটি আমরা ডিটেক্ট করেই ফেলেছি। বাকি আসামি গ্রেপ্তার করলে বাকি টাকাগুলি আমরা উদ্ধার করতে পারব। পুলিশ বলছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ঘটনা এটি, তাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ওরা 6 জন না, এরা একদম সরাসরি অপারেশনাল গ্রুপেরই লোক। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকলে কোনো বিল্ডিং ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে জানালেন ঢাকা উত্তরের মেয়র। বলেন, নজরদারির আওতায় আনা হবে সব বহুতল ভবন।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী স্বীকার করেন, আগুন লাগার পর তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না, যে কারণে বাড়ছে ঝুঁকি। রাজধানীতে মহড়া শেষে তারা এসব কথা বলেন। রাজধানীর করাইল বস্তিতে সবকিছুই ছিল ঠিকঠাক। হঠাৎ 7.8 মাত্রার ভূমিকম্প, জনজীবনে নেমে আসে বিপর্যয়। ভূমিকম্প থেমে যেতেই বস্তির কয়েকটি পয়েন্টে লাগে আগুন। 999-এ ফোন করলে দ্রুতই চলে আসে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক কর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ। দৃশ্যগুলো ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলার মহড়ার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর আয়োজন করে। মহড়া শেষে প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান জানান, ফায়ার সার্ভিসের জন্য 4টি হেলিকপ্টার সহ 2,500 কোটি টাকার যন্ত্র কেনা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নতুন করে বিল্ডিং কোড তৈরি করা হচ্ছে। এটি পাশ হলে কেউ ইচ্ছামতো ভবন তৈরি করতে পারবে না। বাস্তবায়ন হয় না, এই কথাটা কিন্তু সত্যি, এটা আমরা স্বীকার করি। তবে সরকার বা আমরা কিন্তু একবারে বসে নেই। আমরা কিন্তু এখন বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আমরা প্রস্তুত করেছি। এটা ভেটিংয়ে আছে, ভেটিংয়ে আসলে আইন হিসাবে এটা পাস হয়ে আসবে। মেয়র আতিকুল ইসলাম বলেন, বহুতল ভবনে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকতে হবে। ফায়ার সার্টিফিকেট না নিলে ভবনে উঠতে দেওয়া হবে না। যারা বিল্ডিং করবেন বড় বড়, তাদেরকে ইনবিল্ড করে তাদেরকে ফায়ার ড্রিল দেখিয়ে সেই সার্টিফিকেট দেওয়ার পরে তারপরে ওই বিল্ডিং এ ট্রেড লাইসেন্স দেওয়া হবে। এর আগে সেই বিল্ডিং এ ট্রেড লাইসেন্স দেওয়া হবে না। আপনারা বিল্ডিং করবেন, বিল্ডিং এর দায়িত্ব, সেফটির দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। প্রথম অবস্থায় ডিএনসিসির 36টি ওয়ার্ডে স্যাটেলাইট ফায়ার স্টেশন করার কথা জানান উত্তর ঢাকার মেয়র, বিশেষ করে বস্তির জন্য এ ব্যবস্থা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যেখানেই খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে সেখানে অভিযান চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজধানীর সিডা মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের উদ্যোগে ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা ও খাল আধুনিকায়নের বিষয়ে আলোচনা সভায় তিনি একথা জানান। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, খাল দখলে ক্ষমতাসীন দলের কেউ আছেন কিনা উচ্ছেদের সময় বিবেচনা করা হবে না। ওয়াসার কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়ে ঢাকার 2 সিটির মেয়র খাল দখলমুক্ত করতে কার্যকর ভূমিকা পালন করছে বলে জানান তিনি। তাজুল ইসলাম বলেন, রাজধানীতে প্রায় 99% ভবনই নিয়ম মেনে তৈরি হয়নি, তাই পানি নিষ্কাশনের পথ না থাকায় তৈরি হয় জলাবদ্ধতা। খালগুলো দখলমুক্ত করে হাতির ঝিলের মতো করে গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এছাড়া যেসব খালে বক্স কালভার্ট আছে তা কিভাবে আরও কার্যকর করা যায় পরিকল্পনা চলছে বলে জানান তিনি। সরকারও দখল করছে, আর গ্রেভার যারা নাকি ইলিগেলি দখল করছে, আবার লিগেলি দখল হয়েছে। এখন লিগেলি যেগুলো হয়েছে সেগুলো কতগুলো সত্যিকার লিগেলি হয়েছে, এটাও অ্যাসেস করার দরকার আছে। আর সরকার যেগুলো করেছেন, আইন করেছেন সরকার, এখান দিয়ে শান্তিনগর খালের উপর দিয়ে রাস্তা করবেন। তো এখন তো আপনি সে আইন তো আর এখন পরিবর্তন করতে পারবেন না, সেটা তো আবার ইউ ক্যান নট রেস্কিউড। কিন্তু যেগুলো করা যায় আমার মনে হয় উই আর ভেরি কারেজিয়াস, উই ক্যান ডু ইট। মৌলভীবাজারে কুলাউড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির 4.5 ঘন্টা পর সিলেটের সঙ্গে ঢাকা চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে দুপুর 2টার দিকে কুলাউড়ার ভাটের এলাকায় অতিক্রমের সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। পরে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুপুর 2:30টার দিকে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। এর আগে গত 4 ফেব্রুয়ারি রাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছিল। 10 দিনের মাথায় আবারও লাইনচ্যুত হলো তেলবাহী ট্রেন। বেপরোয়া গতি ও নাজুক হেলমেটের কারণে মোটরসাইকেল চালকদের ঝুঁকি বাড়ছে। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের তথ্য বলছে, গত 6 মাসে দুর্ঘটনার শিকার রোগী ভর্তি প্রায় 65% বেড়েছে। এদিকে হেলমেটের মান নির্ধারণের দায়িত্বে থাকা বিএসটিআই এখনও কোনো ল্যাবই তৈরি করতে পারেনি। 4 জানুয়ারি পান্থপথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছেন ফারুক হোসেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলে পরিবারও পড়েছে মহাসংকটে। আমি তো ফ্যামিলি বড় ছেলে, সবাই আমাকে বলে আমি টেনশন করতে না, কিন্তু টেনশনটা আমার মাথার ভিতর অটোমেটিকলি চলে আসতেছে। আমার বোর্ডটা অন্তঃসত্ত্বা 5 মাসের, এখন পর্যন্ত আমি যে আমার বোর্ডের একটা ভালো ডাক্তার দেখাবো সেই টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। আমি নিজের চিকিৎসা করতে পারতেছি না, আমি কেমনে আমার ওয়াইফকে ডাক্তার দেখাবো। ফারুকের মতো অনেকেই এমন দুঃসহ দিন কাটাচ্ছেন এই হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, সম্প্রতি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার রোগী বাড়ছে।
বাইক অ্যাক্সিডেন্টের সংখ্যা যদি বলা হয় যে এই যে শতাংশ পেশেন্টগুলো এখানে ভর্তি হচ্ছে বা আসে চিকিৎসার জন্য, তার ভিতরেও ম্যাক্সিমাম ধরেন ইটস অ্যাবাউট 60% 65% পেশেন্ট যেগুলো বাইক অ্যাক্সিডেন্টের হয়। এবং দেখা গেছে যে আগের থেকে এখনকার বাইক অ্যাক্সিডেন্টের প্যাটার্নও ডিফারেন্ট। তারপর সচেতনতা নেই চালকদের। বেপরোয়া গতির পাশাপাশি ব্যবহার করছেন মানহীন হেলমেট। এটি কতটা কার্যকর প্রশ্ন ছিল চালক ও যাত্রীর কাছে। এটা ফুল সেফটি না, তবে এখন মানে বাধ্য হয়ে পড়তে হচ্ছে। না এই হেলমেটে কোনো কার্যকর হয় না, এটা শুধু পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য। ওই হেলমেটও বাঁচাতে পারবে না, যদি অ্যাক্সিডেন্ট হয় ওরকম হেলমেট বাঁচাতে পারবে না। হেলমেটের মানদণ্ড নির্ধারণের দায়িত্ব কাগজ কলমে বিএসটিআই ও বিআরটিএ। তবে এ কাজে এখনো কোনো ল্যাবই করতে পারেনি তারা। মানটা আমরা করে ফেলতে পারছি, টেস্ট করার জন্য যে একদম ফ্যাসিলিটি পুরোটা আমাদের কাছে নাই এখন, কিন্তু কারণ আমরা হাতে নিয়ে ফেলছি, এটা আমরা করে ফেলবো তাড়াতাড়ি। এর মধ্যে আমরা ইচ্ছা করলে এখন আমরা এটাকে ওদেরকে লাইসেন্স দিতে পারি, আমরা আউটসোর্সিং থেকে টেস্ট করা নিতে পারবো। দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার পাশাপাশি কর্তৃপক্ষকেও আরও দায়িত্বশীল হতে বলছেন বিশেষজ্ঞরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ সহ 9টি দেশকে সতর্ক করল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দাবি, দাম নিয়ন্ত্রণে সজাগ রয়েছে সরকার। আর কৃষি অর্থনীতিবিদেরা বলছেন, ভোক্তাদের স্বার্থে বাজার নিয়ন্ত্রণে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। চালের বাজার নিয়ন্ত্রণে বছরের শুরুতেই আমদানি শুল্ক কমায় সরকার। পার্শ্ববর্তী দেশ থেকে সরকারি বেসরকারিভাবে আমদানিও শুরু হয়, কিন্তু এত কিছুর পরও বাজারে কমেনি চালের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এক সতর্কবার্তায় জানিয়েছে, বাংলাদেশের চালের দাম গত এক বছরে 35% বেড়েছে। চাল সহ অন্যান্য খাদ্যপণ্যের বাড়তি দাম নিয়ে সবশেষ মাসিক প্রতিবেদনে বাংলাদেশ সহ আরও 9 দেশকে সতর্ক করেছে সংস্থাটি। প্রতিবেদনে নাইজেরিয়া, দক্ষিণ সুদান ও সুদানকে দেওয়া হয় উচ্চমাত্রার সতর্কবার্তা, আর বাংলাদেশ, আর্জেন্টিনা, জিম্বাবুয়ে, তাজিকিস্তান, কিরগিজস্তান ও ব্রাজিলকে মাঝারি মাত্রার সতর্কবার্তা দিয়েছে FAO। তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলছেন, চালের বাড়তি দাম নিয়ে সরকার আগে থেকেই সতর্ক রয়েছে। মজুদ বৃদ্ধির পাশাপাশি দেশের চালের আমদানি বাড়ছে, তাই কোনো সমস্যা হবে না বলে আশা তার। বিশ্ব খাদ্য সংস্থা বলার আগের থেকেই আমরা সতর্ক হয়ে, ওনাদের বলার অপেক্ষা না, আমাদের সংসার আমরাই ভালো করে আমরা সতর্ক থাকতেই হবে। বাড়তি চাউলের দামের জন্য আমরা অলরেডি সরকারি বেসরকারি সব সাইড থেকেই আমরা আমদানি করছি। 2 নম্বর হলো, সামনে আমাদের হারভেস্টিং মাস, আমাদের ফাল্গুন চৈত্র মাস, এই বৈশাখের 7-8 দিন, এইটা হলো আমাদের ক্রুশিয়াল টাইম। এই ক্রুশিয়াল টাইম আশা করি আমরা ভালোভাবেই পারি। কিছুদিন পরেই উঠবে বোরো ধান। চাল আমদানির পাশাপাশি কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেদিকেও খেয়াল রাখতে হবে বলছেন কৃষি অর্থনীতিবিদেরা। এ বিষয়ে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। আমাদের আভ্যন্তরীণ উৎপাদনকে সঠিকভাবে ব্যবস্থাপনায় নিয়ে ভোক্তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। সেই বিবেচনায় আমাদের সামনে যে বড় মৌসুম রয়েছে, এই সময়ে উৎপাদন সঠিকভাবে করিয়ে এবং এটা যদি আমরা সংগ্রহ করতে পারি, তাহলে বাজার ব্যবস্থাপনা সরকারের নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে বর্তমানে দেশে সরকারি গুদামে চালের মজুত রয়েছে 6,69,000 টন। তবে খুচরা বাজারে গত এক সপ্তাহেও চালের দাম কেজিপ্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লাগামহীন ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কোনো সুখবর নেই। দাম কবে কমবে তাও জানা না বাণিজ্য মন্ত্রণালয়। কোম্পানি ভেদে প্রতি লিটার সয়াবিন তেলের দাম 130 থেকে 140 টাকা। বাড়তি দামের জন্য চড়া আন্তর্জাতিক বাজারের দোহাই বিক্রেতাদের। ভোক্তাদের স্বার্থে এখনই কার্যকর পদক্ষেপের তাগিদ ক্যাবের। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের বাজার। বিগত 9 বছরের মধ্যে দাম এখন সর্বোচ্চ। প্রতি 5 লিটারের একটি সোয়াবিন তেলের বোতল কিনতে গুনতে হচ্ছে 600 থেকে 650 টাকা পর্যন্ত। টিসিবির হিসাবে যা গত বছরে একই সময়ের চেয়ে 28.5 ভাগ বেশি। তো খুবই খারাপ অবস্থা, মানে কি করব, মাথায় তো কাজ। সুডা তেল কিনতে গেছি, সেখানে দিয়ে একই অবস্থা। সরকারের কাছে আবেদন থাকবে যে এই বিষয়ে একটু যেন নজরদারি করে, বাজার যেন একটু মনিটরিং করে।
দাম বাড়ার জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে টন প্রতি অপরিশোধিত সয়াবিনের দাম $1,150 মার্কিন ছাড়িয়েছে। পাশাপাশি তেল বিক্রিতে দিতে হচ্ছে 3 স্তরের কর, যা 2019-20 অর্থবছরের আগে দিতে হতো 1 স্তরে। সয়াবিন অয়েল যেটা প্রাইস ছিল $600 পার টন, এটা এখন বেড়ে $1,000 উপর চলে গেছে। তারপরে এইগুলি অনেকগুলি কারণের উপর নির্ভর করে বাংলাদেশের মূল্য সয়াবিন অথবা পাম অয়েলের। তেলের বাড়তি দাম নিয়ন্ত্রণে এখনও কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়। সংশ্লিষ্টদের সঙ্গে একের পর এক বৈঠকেও মিলছে না কোনো সুফল। বড় বড় বিগ রিফাইনারি আছে, তাদের সাথে আমরা একটা কিন্তু মডেল ডেভেলপ করেছি যে আসলে এটার মূল্যটা কতটুকু মিলগেটে হওয়া উচিত। এখন যেহেতু আন্তর্জাতিক বাজারটা যে পর্যায়ে গেছে, সেই পর্যায়ের তুলনায় কিন্তু এখনও বলবো যে ওই গ্র্যাজুয়ালি কিন্তু ওইভাবে বাংলাদেশে এখনও বাড়েনি। জাতীয় কমিটি কাজ করছে, আমরা অলরেডি জাতীয় কমিটি ফরমেশনটা করে ফেলেছি। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে 2 মাস পরেই শুরু হবে রোজা। এখনই দাম সহনীয় করতে না পারলে নাভিশ্বাস উঠবে ভোক্তার। বর্তমানে একটা আয়ের সংকট চলছে, সাথে সাথে মূল্য বৃদ্ধিরও একটা সংকট চলছে। এই দুয়ে মিলে মানুষের অবস্থা ত্রাই মধুসূদন এটা বলতে পারেন। বাণিজ্য মন্ত্রণালয় হিসাবে দেশে বছরে প্রায় 20 লাখ টন ভোজ্য তেলের চাহিদা, এর 90% বেশি আমদানি করতে হয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ঢাকা টেস্টের তৃতীয় দিন শেষেও ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ইনিংসে 296 রানে অল আউট হয় টিম টাইগার্স। শেষ বিকেলে স্পিনারদের নৈপুণ্য সত্ত্বেও কাটেনি অস্বস্তি। 154 রানের লিড যথেষ্ট বড় করার সুযোগ ওয়েস্ট ইন্ডিজের সামনে। প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতা শেষ 2 দিনে সামলে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। তৃতীয় দিনের যে পুরোটাই ব্যর্থতার তা নয়, আছে ছোটখাটো কিছু অর্জন, প্রতিরোধ। সবকিছু ছাপিয়ে হাইলাইটসে তবু মুশফিকের এই শট এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। 71 রানে 4 উইকেট হারিয়েছে দল। উইকেটের আচরণ ব্যাটিং স্বর্গের কাছাকাছি। সেট হয়ে যাবার পর সেই পরিস্থিতিতে দায়িত্বশীলতার এমন নমুনা যার কাছে, সেই মুশিকেই স্নেহ ভরে সম্পাদকেরা দিয়েছিলেন উপাধি মিস্টার ডিপেন্ডেবল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক 2005-এ। তার মতো এত অভিজ্ঞ ক্রিকেটার খুঁজে পাওয়া কঠিন এখন এই তল্লাটে। প্রায় 16 বছরেও যা শেখা হয়নি মুশফিকের, সেই সরল সূত্র অনুসরণ করে সাবলীল ব্যাটিং লিটন মিরাজের। লেংথ যাই হোক, খেলেছেন সোজা ব্যাটে, গতিবৈচিত্র্য সামলেছেন সফট হ্যান্ডে শট অফার করে। মুশফিকের রিভার সুইপ অভিযান এমনই চমকপ্রদ যে চাপা পড়ে যাবার জোগাড় মিঠুনের ব্যর্থতা। 115 রানে 6 উইকেট হারানোর পর লিটন মিরাজে হলো প্রতিরোধ। সপ্তম উইকেটে দুজনের 126 রানের পার্টনারশিপে এড়ানো গেছে ফলো অন লজ্জা। প্রায় নির্বিঘ্ন দ্বিতীয় সেশনের পর তৃতীয় সেশনে ইঙ্গিত ঘূর্ণিঝড়ে। আসন্ন সকালের স্পিন উৎসবের সৌরভে মাতাল রাকিম কর্নওয়াল। স্পিন দানবের তাণ্ডবে 33 বলের ব্যবধানে উড়ে গেল শেষ 4 উইকেট। কর্নওয়ালের 5 উইকেটে মহামূল্যবান 113 লিড অতিথিদের। মিরপুরে 400 কেন, প্রথমে ব্যাট করে 300 করা কোনো দলের বিপক্ষেই জয়ের কোনো উদাহরণ নেই। প্রায় অসম্ভব হয়ে পড়া পরিস্থিতিতে স্পিনারদের পাল্টা আক্রমণ। নাইমের ব্রেক থ্রুর পর মিরাজের দ্রুততম 100 টেস্ট উইকেট শিকারের কীর্তি টাইগারদের পক্ষে। ক্যাম্বেলের জমাট রক্ষণ তাইজুল ভেঙেছেন 2 দফা টার্নে। তারপরও সুযোগ নেই নির্ভার রাত কাটানোর। চতুর্থ দিনে শঙ্কা রান পাহাড়ে চাপা পড়া, আর শেষ দিনের চ্যালেঞ্জ ক্যারিবীয় স্পিন যজ্ঞ সামলানোর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা টেস্টে লড়াই একতরফা হয়নি বাংলাদেশ স্পিনারদের কল্যাণে। তৃতীয় দিনের শেষ সেশনে স্পিন ত্রয়ীর 3 উইকেট তুলে নেওয়া লড়াইয়ে ফেরার আভাস। তবে রাকিম কর্নওয়ালের পরিকল্পনা চতুর্থ দিন লিড বড় করে নেয়ার। অন্যদিকে চতুর্থ দিনের প্রথম সেশনের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্য মেহেদী মিরাজের। পরিসংখ্যানে হয়তো আসবে ভিন্ন মত। চট্টগ্রাম ঢাকা 2 টেস্টেই প্রথম 3 দিনে পড়েছে সমান 23 উইকেট। তারপরও চট্টগ্রামের মতো এত উদার নয় ঢাকার উইকেট। চট্টগ্রামের শেষ 2 দিনে ব্যাটসম্যানদের প্রতি উইকেটের সমর্থন পৌঁছে গিয়েছিল রেকর্ড কর্নার পর্যন্ত। অন্যদিকে ঢাকায় তৃতীয় দিনের উইকেট বার্তা দিচ্ছে শেষ 2 দিনের স্পিন উৎসবের। অথচ তৃতীয় দিনের শুরুটা এত স্পিন বান্ধব ছিল না।
পরিস্থিতি নাগালে না থাকায় লাইন লেন্থে মনোযোগ দিচ্ছিল উইন্ডিজ স্পিনাররা, কিন্তু বাংলাদেশ ব্যাটসম্যানরা অহেতুক অ্যাক্রস দ্য লাইন রিভার্স সুইপ খেলেই করে দিয়েছেন সুযোগ। টপ অর্ডারের ব্যর্থতা সত্ত্বেও টাইগাররা লড়াইয়ে থেকেছে মিরাজ লিটনের দৃঢ়তায়। 113 রানে পিছিয়ে থাকা সত্ত্বেও শেষ বিকেলে টাইগারদের আশা বেঁচে থেকেছে স্পিনারদের অবদানে। দেশের পক্ষে দ্রুততম 100 টেস্ট উইকেট শিকারে ইতিবাচক থাকছেন মিরাজ। চতুর্থ দিনের প্রথম সেশনে দ্রুত তুলে নিতে চান বোনারের উইকেট। যে ওদেরকে 150 রানের ভিতরে বা 200 রানের ভিতরে রাখতে পারি, বাট আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ হবে যে 300 রান চেস করাটা আমাদের জন্য এই উইকেটে অনেক চ্যালেঞ্জ হবে। বাট আমি মনে করি, আমি বিলিভ করি যে আমাদের টিমে যে প্লেয়াররা আছে, যে সিনিয়র প্লেয়াররা আছে, তারা যদি ঠিক মতন খেলতে পারে, দায়িত্ব সহকারে চ্যালেঞ্জ নিতে পারে, তাহলে ক্রিকেট খেলায় সবই হতে পারে। চট্টগ্রামের পর ঢাকা টেস্টেও টাইগারদের দুর্দশার পেছনে রাকিম কর্নওয়াল। টানা 2 টেস্টে 5 উইকেটের পর এই অফ স্পিনারের বিশ্বাস ঢাকা টেস্টের নিয়ন্ত্রণ তাদের হাতেই। চতুর্থ দিন স্বাগতিকদের রান পাহাড়ে চাপা দেওয়ার পরিকল্পনা হেভিওয়েট স্পিনারের। চট্টগ্রামের তুলনায় ঢাকার উইকেটে বাউন্স বেশি, বল সহজে ব্যাটে আসে। খুব বেশি সমর্থন না পেয়ে আমি লাইন লেন্থে গুরুত্ব দিয়েছি। এই ম্যাচে এখন আমরা এগিয়ে, চেষ্টা থাকবে 400 বা তার বেশি লিড নেয়ার। শেষ সেশনে স্পিনারদের নৈপুণ্য সত্ত্বেও বাংলাদেশকে এগিয়ে রাখার সুযোগ নেই। ঢাকা টেস্টে এখন মহাগুরুত্বপূর্ণ চতুর্থ দিনের প্রথম সেশন। দিনের শুরুতেই বোনার মেয়ার্সদের ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশি স্পিনারদের। তাতে ব্যর্থ হলে হয়তো আর সুযোগ থাকবে না হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাক। কোয়াবের আয়োজিত অনুষ্ঠানে বিসিবি সভাপতি ও সাবেক ক্রিকেটারদের সামনে বিদায় বলেছেন এই দুই ক্রিকেটার। আবেগের মুহূর্তে বিসিবির হয়ে ক্রিকেটের উন্নতিতে অবদান রাখার কথা জানান তারা। প্রথমবার এমন আয়োজনের মধ্য দিয়ে কোনো ক্রিকেটার অবসরের ঘোষণা দিলেন। জানাতে পেরে আমরা আনন্দিত এবং আশা করি একটা ফ্রেমে তারার মেলা, বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার নায়কেরা। প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয়ের সাথে সাবেক 2 অধিনায়ক বাশার সুজন। ক্রিকেট যুদ্ধে যারা সামনে থেকে লড়াই করেছেন তারা সম্মানের সাথে বিদায় বলতে পারেননি। মাঠের মায়া ছাড়তে হয়েছে নীরবে নিভৃতে। সে আক্ষেপ তো বেশিরভাগ সাবেকের মধ্যেই বিদ্যমান। যে সংস্কৃতি এখনও চালু করা যায়নি তার ইঙ্গিত যেন পাওয়া গেল। প্রথমবার কাউকে ঘটা করে দেয়া হলো বিদায়। যে প্ল্যাটফর্মে কেন্দ্রীয় চরিত্রে নাফিস ও রাজ্জাক, বিদায় বেলায় আবেগ যেন ছুঁয়ে গেল দুজনকেই। আমি হয়তো ইজিলি বলতে পারছি, বাট আমার জন্য আসলে অত ইজি না। আমি স্টিল একটু অন্য ঘোর টাইপের মধ্যে আছি আমি এখন। আমাদের চেয়ে অনেক বড় ক্রিকেটার যারা আগে খেলেছেন তাদের এই সৌভাগ্যটা হয়নি। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে ধন্যবাদ এরকম একটা অকেশন করে দেওয়ার জন্য। 20 বছরের ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে নানা রেকর্ড গড়েছেন রাজ্জাক, এনে দিয়েছেন সাফল্য। আন্তর্জাতিকে নিয়েছেন 279 উইকেট, আর ঘরোয়াতে সর্বোচ্চ 1145 উইকেট বাঁহাতি স্পিনারের। অন্যদিকে দেশের প্রথম টি-20 অধিনায়ক নাফিসের ইতি ঘটল 3493 রানে। 16 বছরের ক্যারিয়ারে ঘরোয়াতে করেছেন প্রায় 15,000 রান। ক্রিকেটার হিসেবে যা পেয়েছেন তাতে আফসোস নেই দুজনের। নতুন ভূমিকায় ক্রিকেটার তৈরিতে রাখতে চান অবদান। মিস করার কথা যদি বলেন, আমি আসলে আমার এই যে ক্যারিয়ারটা ছিল, এই ক্যারিয়ারটা আমার লাইফের পুরোপুরি স্পেশাল থিং। আমি মনে করি বাংলাদেশের মানুষের এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে ভালোবাসাটা আমি পেয়েছি, আমি মনে হয় এর চেয়ে বেশি ভালোবাসা কোনো প্লেয়ারের পক্ষে পাওয়া সম্ভব না। নির্বাচক হিসেবে নান্নু বাশারের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছেন রাজ্জাক। অন্যদিকে দ্রুতই বিসিবি অপারেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব নেবেন নাফিস। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চেন্নাই টেস্টে রোহিত শর্মার সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিন শেষে মেন ইন ব্লুদের সংগ্রহ 6 উইকেটে 300 রান। টস জিতে শুভমান গিলের দ্রুত বিদায় শুরুটা ভালো হয়নি ভারতের। রোহিতকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ পূজারা। 4-এ নামা কোহলি এই টেস্টেও ব্যর্থ। পরে রাহানেকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে নামেন রোহিত। ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি তুলে নেন রোহিত। 161 করে থামে রোহিতের দৃষ্টিনন্দন ইনিংস। রাহানে ফেরেন 67 করে। দিন শেষে পান্ত 33 আর পাটেল অপরাজিত 5 রানে। 2টি করে উইকেট নেন মঈন আলী ও জ্যাক লিচ। প্রিমিয়ার লিগের 8ম রাউন্ডে এসে জয়বঞ্চিত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শেখ জামালের সাথে গোলশূন্য ড্র করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। অন্যদিকে আরামবাগকে বড় ব্যবধানে হারিয়ে টেবিলে 2-এ উঠেছে আবাহনী। আরেক ম্যাচে শেখ রাসেলকে 2-1 গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। ঠিকঠাক হয়নি, ওতাবেক
নির্ধারিত সময় শেষ হতে বাকি মিনিট 3 ডান প্রান্ত থেকে পাওয়া থ্রু থেকে বলের আয়ত্ত নিয়ে নিখুঁত ফিনিশিং গাম্বিয়ান ফরওয়ার্ড ওমার জোবের, কিন্তু ফাউলের বাঁশি বাজিয়ে গোল বাতিল করলেন রেফারি। মাঠে পড়ে থাকা তপু বর্মনের বডি ল্যাঙ্গুয়েজ বলছে গুরুতর ব্যথা পেয়েছেন, যদিও রিপ্লেতে তেমনটা মনে হয়নি। বাতিল হওয়া গোলটি যেন ম্যাচ জুড়ে শেখ জামালের দুর্ভাগ্যের প্রতিচ্ছবি। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিপক্ষে সমান তালেই লড়েছে ধানমন্ডির ক্লাবটি। অন্যদিকে রাউল বেসেরার অবিনিয়োগে নিষ্প্রভতার দিনে 1 পয়েন্টে স্বস্তি কিংসের। টেবিল টপার বসুন্ধরাকে ধরতে জয়ের বিকল্প নাই। তলানির দল আরামবাগকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে আবাহনী। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ফ্রান্সিসকো তরেসের জোড়ায় মুন্সিগঞ্জে আকাশী নীলদের জয় 4 গোলে। প্রথমার্ধেই তোরেসের 2 গোল। চলতি মৌসুমে এই ব্রাজিলিয়ানের গোল সংখ্যা এখন 6। বিরতির পর সাইঘানি আর শেষ দিকে আত্মঘাতী গোলে এক হালি পূর্ণ করে মারিও লেমোসের দল। সেই সাথে শেখ জামালকে টপকে টেবিলের 2 নম্বরে এখন আবাহনী। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। 2 সপ্তাহের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার সকালে দেশে ফেরেন তিনি। গত 29 জানুয়ারি মার্কিন সেনাপ্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যান জেনারেল আজিজ আহমেদ। নির্ধারিত সফরসূচি অনুযায়ী জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রতি বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতি ও অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন সেনাপ্রধান। এছাড়া পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন তিনি। আইএসপিআর জানায় 2 দেশের সেনাপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দেশীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। শনিবার অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় ঠিকাদারদের অবস্থা নিয়ে এক অনলাইন আলোচনায় কথা জানান তিনি। এ সময় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর দেশের উন্নয়নে অবকাঠামোর গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, পর্যাপ্ত রাজস্বের অভাবে সরকার নিজস্ব অর্থায়নে প্রকল্পের কাজ করতে পারছে না। এছাড়া চীনারা প্রথমে কম দর দিয়ে প্রকল্পের কাজ নিলেও পরবর্তীতে তা 2-3 গুণ হচ্ছে বলেও আলোচনায় উঠে আসে। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, যেটা আপনারা আজকে আলোচনার কেন্দ্রে আনছেন, যেখানে আপনারা বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনাদের ধারণা এবং আপনার ধারণাকে আমরা সমান করি যে আমরা স্থানীয়রা যারা এটার অংশীদার হতে পারতাম, ভাগিদার হতে পারতাম, লাভের একটা বা এটা অন্যায় কিছু নয় হতে পারতাম, কিন্তু আমরা উই আর ফলোইং বিহাইন্ড। এলপি গ্যাসের বিক্রয় প্রতিনিধি হতে লাগে বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স। আমদানি নিয়ন্ত্রণ করে এনার্জি রেগুলেটরি কমিশন, আর লাইসেন্স দেয় জ্বালানি মন্ত্রণালয়। সব মিলিয়ে অন্তত 20টি সংস্থা থেকে অনুমোদন নিতে হয় ব্যবসায়ীদের। বছরে ফি দিতে হয় কয়েক লাখ টাকা, যার ফলে খুচরা পর্যায়ে বেড়ে যায় এলপিজির দাম। রাজধানীর মৌচাকে এই মার্কেটের গ্যারাজ এখন এলপিজির গুদাম। কোনো দুর্ঘটনা ঘটলে তৈরি হবে জীবন ঝুঁকি। এটি দেখার দায়িত্ব বিস্ফোরক পরিদপ্তরের, কিন্তু মাঠে তাদের উপস্থিতি খুবই সামান্য। অথচ আমদানি করা প্রতিটি জাহাজ খালাসে তাদের কাছে জমা দিতে হয় ফি আর কাগজপত্র। সরেজমিন না গিয়ে পণ্য খালাসের অনুমোদন দেওয়ার অভিযোগ সংস্থাটির বিরুদ্ধে। প্রায় আপনার 5000-এর মতো ডিস্ট্রিবিউটর ইতিমধ্যে বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউশন নিয়েছে এবং প্রায় 40 থেকে 50,000-এর মতো রিটেলার বাংলাদেশে আছে। সো এর মধ্যে লেস দেন 5% এরা গভর্নমেন্টের যে নিয়মকানুন বা এক্সক্লুসিভ ডিপার্টমেন্টের যে লাইসেন্স নেওয়া বা আপনি তদারকি করা, এগুলো কিন্তু পুরোপুরি হচ্ছে না। অভিযোগ আছে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি পণ্য আমদানি করে সরকারি ফি ফাঁকি দিয়ে বাজারে অসম প্রতিযোগিতা সৃষ্টির। আবার অনেকে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বাজারজাত আর মাপে কম দিচ্ছে। যাদের এসব বিষয়ে দেখভাল করার কথা তারা ব্যস্ত শুধু ফি আদায়ে। বিআরসিতে যখন আমি পারমিশনের জন্য যাচ্ছি, তখন তার স্টোরেজ এবং মার্কেটিং এর জন্য প্রায় অলমোস্ট 23 থেকে 24 লক্ষ টাকা আমাকে ইনিশিয়ালি দিতে হয়। এরপরে আবার বছর বছর এটা রিনিউয়াল একটা প্রশ্ন আছে। এক্সপ্লোসিভের প্রত্যেকবার যখন আমি ইম্পোর্ট করছি সেখানে একটা চার্জ আছে। এই চার্জগুলোকে একটা টেবিলে এনে দেখতে হবে যে এটাকে কতটুকু নিচে নামায় আনা যায়। সম্প্রতি এলপিজির দাম নির্ধারণে অনুষ্ঠিত হয় গণশুনানি। এতে অংশ নিয়ে ব্যবসায়ীদের হয়রানি থেকে রেহাই দেওয়ার দাবি জানান ভোক্তা প্রতিনিধিরা। এক একটা লাইসেন্সের 20টা জায়গায় 21 টাকা জায়গায় যাওয়ার অর্থটা কি? শুধু সময় ক্ষেপণ না,
তাদেরকে অন্ধকারে পয়সাও দিতে হয়। একটি সংস্থার অধীনে চলে আসলে এলপিজি ব্যবসায়ীদের হয়রানি ও খরচ কমবে, যার সুফল পাবে গ্রাহকরাও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশুদের উপর করোনা ভ্যাকসিনের কার্যকারিতা জানতে গবেষণা শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এ মাসে এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে রয়টার্স। শনিবার প্রথমবার এই ধরনের গবেষণা শুরুর তথ্য জানানো হয়। মাঝারি পর্যায়ের এই পরীক্ষা থেকে 6 থেকে 7 বছরের শিশুদের উপর টিকাটি কতটা কার্যকর সে বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় 300 স্বেচ্ছাসেবক। বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। চলতি বছর 300 কোটি ডোজ প্রস্তুতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অ্যাস্ট্রাজেনেকা। এপ্রিল নাগাদ প্রতি মাসে প্রস্তুত করা হবে 20 কোটি ডোজ। শীতের জীর্ণতা ঘুচিয়ে শহরে প্রকৃতিতে বসন্তের বার্তা। ফুটেছে আগুনরঙা পলাশ, হলদে উদাল, রক্তকাঞ্চন সহ হরেক রঙের ফুল। ডাকছে কোকিল, ডালপাতায় চঞ্চল কাঠবিড়ালি। নগরীর এই নির্মল পরিবেশ ধরে রাখার উদ্যোগ চাইছেন নিসর্গবিদেরা। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছনে আগুন রাঙা পলাশ। বসন্তের বার্তা দিতে সেখানে আছে পাখ পাখালির কলকাকলি। করোনায় খানিকটা যেন ম্লান হয়েছে বসন্ত আমেজ। ফ্রেন্ডদেরকে নিয়ে বের হই, শাড়ি পরি, ঘুরি, মজা করি, প্রত্যেকবার তো এগুলোই করা হয়। ওইটা আসলে ইমেজটা পাচ্ছি না এখন, কারণ সবাই এখন ঘরবন্ধ হয়ে আছে বা অনেকে কোয়ারেন্টাইনের মতো আছে। অন্যান্যবার যেরকম ফাংশন টাংশন হয় সব জায়গায়, এখন তো এবার পাচ্ছি না ওরকম, তো হয়তো ওরকম পাবো না, এমনি তাও বের হবো ঘুরতে। শীতের জীর্ণতা ঘুচিয়ে প্রকৃতিতে রূপ রস উজাড় করে দিচ্ছে ঋতুরাজ। কান পাতলেই শোনা যাচ্ছে কোকিলের ডাক। সবুজ বনানীতে ডাল পাতায় চঞ্চল কাঠবিড়ালি ডানাগোনা। হলদে উদাল, রক্তকাঞ্চন, গ্লিরিসিডিয়া সহ জানা অজানা নানা ফুলের নানান রঙে বর্ণিল শহরের উদ্যান। তাই এসেছে গ্রামীণ প্রকৃতিতে থাকা ষড়ঋতুর বৈচিত্র্য শহরেও ধরে রাখার আহ্বান। নগরে আমরা যদি আমাদের এই প্রাকৃতিক শোভা, অর্থাৎ 6টি ঋতুর যে বিন্যাস, 6টি ঋতুর যে ফুলের যে শোভা, সেটা যদি আমরা উদযাপন করতে চাই, উপভোগ করতে চাই, তাহলে আমাদেরকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। সামনের দিনগুলোতে উদ্যানের পরিবেশ ধরে রাখতে সুনির্দিষ্ট পরিকল্পনাও চাইছেন নিসর্গবিদরা। করোনা মহামারীর দীর্ঘ বিরতিতে প্রকৃতি অনেকটাই ফিরে পেয়েছে তার স্বাভাবিক রূপ। নগর জীবনও ফিরতে শুরু করেছে নিউ নর্মাল লাইফে। বসন্তের আমেজও লেগেছে এরই মধ্যে, কিন্তু নেই কোনো উৎসব আমেজের আয়োজন। তাই স্বাভাবিক জীবনে ফিরে আনন্দ উৎসবে অংশগ্রহণের প্রত্যাশার কথা জানিয়েছেন নগরবাসী। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।